করব। আমি আপনাদের কাছে অনেকদিন পরে এসেছি। শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে যতটুকু পারছি আর কি, মনে হচ্ছে আমার কিছু দায়বদ্ধতা আছে আমার মায়ের প্রতি, আমার পুত্রের প্রতি, প্রত্যেকের প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে। সেই কারণেই আজ থেকে ৪৬ বছর আগে ১৯৮০ সালে আমার মা চলে গেছেন। তারিখটা ছিল ১লা মাঘ, ইংরাজির ১৫ই জানুয়ারি ১৯৮০ সাল। এই মা চলে যাওয়ার পর থেকে মায়ের যে বলা কথাগুলো, মায়ের যে জীবনের কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, সন্তানদের জন্ম, সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা, সবটাই মায়ের নিজের হাতে গড়া। মায়ের সন্তানদের জন্য মা কারুর কাছে দায়বদ্ধ থাকতে চাননি। আমি মায়ের সপ্তম সন্তান। আমার ওপরে ৬জন দাদা দিদি, একজন দিদি, আরেকজন দিদি জন্মেছিলেনই মৃতাবস্থায়। মা তখন একেবারেই এখনকার দিনে শিশুই বলা চলে, নাবালিকা শুধু না, মাত্র ১২ বছরে পদার্পণ করেছেন। সেই সময়ে তার সন্তান ধারণের ক্ষমতা ছিল না, কিন্তু সন্তান এসে গিয়েছিল এবং সন্তানের জন্মকালীন মা খুব যন্ত্রণা পেয়েছিলেন। আমার ঠাকুরদাদা এবং ঠাকুমাকে মা বলেছিলেন, আমি তো মরে যাব, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? মায়ের সঙ্গে এরকমই সম্পর্ক ছিল আমার ঠাকুরদাদা এবং ঠাকুমার। বিশেষ করে আমার ঠাকুমা খুব ভালোবাসতেন, শুধু মাকে নয়, ওনার সমস্ত পুত্রবধূদেরই উনি খুব ভালোবাসতেন। তা সেই ঠাকুমাকে আর ঠাকুরদাদাকে বলাতে ঠাকুরদাদা ধড়ফড় করে উঠে দাঁড়িয়ে আমার জ্যাঠামশাইয়ের এক সন্তানকে বললেন, চল বিক্রমপুরের সেরা ডাক্তারকে নিয়ে আসতে হবে, বৌমা কষ্ট পাচ্ছেন, শিগগির চল। তাকে নিয়ে ঘোড়ার গাড়ি করে ঠাকুরদাদা বেরিয়ে গিয়েছিলেন এবং সম্ভবত ২০-২৫ মিনিটের মধ্যেই আবার তখনকার দিনের ব্রিটিশ ডাক্তার, গাইনোকোলজিস্ট এবং একজন ব্রিটিশ নার্স আরেকটি ঘোড়ার গাড়ি, এক্কা গাড়ি, তাতে চেপে ঠাকুরদাদা এবং আমার ওই জ্যাঠামশাইয়ের ছেলে, আমার দাদা, বাড়ির সকলের বড় সেই বড়দা, তার সঙ্গে চলে এসেছিলেন। মা বর্ণনা দিয়েছেন, ওই সময়টা মায়ের দেখার চোখটা ছিল, অনুভূতিতেও ছিল সাদা ধবধবে দুজন মানুষ এবং স্যুট পরা। মা স্যুট বলেননি, মা বলেছেন প্যান্ট পরা, কোট পরা, সেরকম। কিন্তু তখন মা আমার ঠাকুমার কোলে কাঁধে মাথা রেখে বসে আছেন, ঠাকুমা তাকে জাপটে ধরে আছেন। সেই সময় উনি এসেই মাকে সেই অবস্থাতেই পরীক্ষা নিরীক্ষা করে সঙ্গে সঙ্গে বলেছেন যে আমাকে আপনারা এখানেই ব্যবস্থা করে দিন,
আমি এখানেই ওনাকে প্রসব করাবো। ইংরেজিতেই বলেছেন কিছু কিছু শব্দ, কিন্তু মা বুঝতে পেরেছেন। মা ইংরেজি মেমেদের স্কুলেই পড়েছেন ছোটবেলায়, ফলে কিছু শব্দ বন্ধ মায়ের কানে ভালোই পৌঁছয় এবং মা বুঝতেও পারেন। মা চোখ বুজে বুঝেও শুনেছেন কথাগুলো। গামলা ভরা গরম জল এবং একটা বড় অয়েল ক্লথ উনি চেয়েছিলেন, আরেকটি চাদর চেয়েছিলেন। ঠাকুমাকে বলেছিলেন, ঠাকুমা ঘোমটা দিয়ে বসে আছেন, ঠাকুমাকে বলেছিলেন, মা আপনি আসুন, আপনার কোলে এই মায়ের মাথাটি রাখুন। আর ঠাকুরদাদাকে বলেছিলেন, আপনিও বসুন, আপনারা দুজনেই আমার অপারেশন টেবিল। অপারেশন টেবিল বলে তিনি যখন বললেন ওরা দুজনে নাকি একটু মুখ চাওয়াচাই করেছেন, মা বলছেন তখন আমার দেখার মতন অবস্থা ছিল না, আমি আন্দাজ করতে পারি। ঠাকুরদাদার কোলে মাথা, ঠাকুমার কোলে পায়ের দিকটা রেখে অয়েল ক্লথের ওপর মাকে শুইয়ে আর কি, ঠাকুরদাদা এবং ঠাকুমাকে দুজনকে বসিয়ে তাদের কোলে, মাথাটা ঠাকুরদাদার কোলে আর কোমর থেকে পায়ের দিকটা আমার ঠাকুমার কোলে নিয়ে টান করে মাকে শুইয়ে নিয়েছিলেন সেই নার্স ভদ্রমহিলা, এবং ওদের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্টও ছিলেন। তিনি জোগাড় যন্ত্র করে সব কিছু নিয়ে এসেছেন, ওনার সঙ্গে যা যন্ত্রপাতি ছিল তাও ছিল, ছুরি কাঁচি সব বার করে যা করণীয়। তখন মা অলরেডি একেবারেই বলতে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং তিনি পুরোটা তার সচেতনতা ছিল না, শরীর এলিয়ে গেছে, কোলে শুতে পেয়ে আর কিছু করার ছিল না। সেই অবস্থায় উনি মায়ের অপারেশন করে মায়ের শরীর থেকে, পেট থেকে আমার এক প্রথম মায়ের সন্তান, 12 বছর বয়সের সময় তার জন্ম। নামধাম কিছু রাখার কোনো অবকাশ ছিল না, মৃত সন্তান মা জন্ম দিয়েছিলেন। তিনি আমার মায়ের প্রথম গর্ভের প্রথম সন্তান, আমাদের সকলের বড় এক দিদি, কন্যা সন্তান। সেই হিসেবে আমি সপ্তম। তো সেই দিদির জন্মের পর সবাই এসে উপুর হয়ে দেখতে চেষ্টা করেছেন, পর্দা টানিয়ে নিয়েছিলেন কাপড় দিয়ে। তখনকার দিনে তো একটা ঘর থাকতো আলাদা করে বউ মানুষদের, মেয়েদের প্রসবের জন্য। সেই ঘরের চারপাশে কাপড় টানিয়ে নেওয়া, পর্দা টানিয়ে নেওয়া, যাতে বাইরে থেকে কোনো পুরুষ মানুষের চোখ না পড়ে। সেখানে বাড়ির অন্যান্য বধূরা তারা উকিঝুঁকি মারছিলেন। তারা দেখেছেন যে একটা ধবধবে ফর্সা দুধ সাদা বাচ্চা, মাথা ভর্তি কালো চুল। এই তাদের বর্ণনায় মা শুনেছেন এবং ঠাকুমার বর্ণনায় মা শুনেছেন। এছাড়া মায়ের আর কিছু জানা ছিল না, জ্ঞানও তো আর কিছু ছিল না। জ্ঞান হবার পর এইটুকুই শুনেছিলেন। মাকে দেখানো হয়নি, তাকে যা ব্যবস্থা করার করে দেওয়া হয়েছিল। তারও প্রায় 4 বছর পরে, যখন মায়ের 16 বছর পূর্ণ হয়ে 17 বছর বয়স,
সেই 17 বছর বয়সের সময় মায়ের পুত্র সন্তান জন্মায়, আমাদের সকলের বড় দাদা। এই দাদার সময়কাল থেকে, জন্ম সময়কাল থেকে আমি আপনাদের শোনাবো, কবিতা পাঠ করেই শোনাবো, যে সময়টা দাদার ছোটবেলা, মেজদার ছোটবেলা, ছোটদার ছোটবেলা, এই সময়টা মায়ের ভালো সময়, সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সবই ছিল। সেই সময়কালীন কথাগুলো থেকে আমি শুরু করব আর শেষ করব আমার বাবা চলে যাওয়ার পরে মা কি অবস্থা হয়েছিল সেই কথা বলি। মায়ের শেষ শয্যাতেও মা কি বলতে পেরেছিলেন, কি তার মানসিকতা ছিল, সেটাও আমি আমার কবিতা বন্ধে গ্রন্থিত করে রাখার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে বলবেন, ধৈর্যচ্যুতি ঘটেছে শুনলেও আমি অখুশি হব না। আমি চাই সমালোচনা হোক। শুরু করি। জননী আমার, লাল পাড় শাড়ি, সিঁথিতে সিন্দুর রেখা, কপালে লাল টিপ সিঁদুরের। স্নেহময়ী মা, জননী আমার, নতমুখী স্নিগ্ধ চোখে রোগাতুর সন্তানের কপালে শীতল হস্ত জলের প্রলেপ। জলের প্রলেপ পড়ন্ত বিকালে পথ পানে চাওয়া সন্তানের ফিরে আসা পাঠ শেষ করে। শীতের সন্ধ্যায় আঁচল সম্বল, মেঝেতে মাদুর পাতা, এক কোণে বসে ছেলেদের পড়াশোনা দেখা। রাত্রির গাঢ় তামশায় কোলের ছেলেটিকে সবল হাতে জড়িয়ে ধরে নিদ্রায় কাতর। শীতের রাতে গায়ের চাপা ঠিকঠাক, রাত জাগা প্রহর। অনশন ক্লিষ্টা, তবু সন্তান গরবে গরবিনী, পবিত্র হাসিমাখা স্নেহময়ী রূপ। আমার মা, জননী আমার। সাদা সিঁথি, পক্ককেশ, প্রশস্ত ললাট, কৃষা, দুঃখে মুখ স্বামীহারা, সন্তান পানে কাতর নয়ন। ক্ষুধাক্লিষ্ট বিষণ্ণ ম্লান হাসি, অধিকারহীন কর্তব্য বোধ, নীতিহীন সন্তানের প্রতি করুণা সিঞ্চন। মানবিক কৃপা প্রার্থী, আইনের দ্বারস্থ হতে বাধা, তৃষিত মাতৃত্ব। সামান্য অন্ন বস্ত্র চাহিদা কেবল। জননী আমার, আমার মা। শেষ রাত, জীবন মরণ একাশনে, সন্তানের কুশল কামনায় মৃত্যু ছায়া ঘনায়িত মুখে, ঘরে ফেরার একান্ত বাসনা। রাত শেষ, দুঃখের প্রহর গোনা শেষ হলো। এলো শীতের প্রভাত, এলো শীতের প্রভাত, গাঢ় লাল শালু ঢাকা লেপ, লোহার খাট শুষে নেয় জীবন প্রদীপ।
বুকে আছড়ে পড়া সন্তান ছাপিয়ে বেদনায় নীল ঠোঁট খোঁজে প্রথম আত্মজে। আমার মা চলে গেলেন। আমি এটা লিখেছিলাম 2003 সালে এপ্রিল মাসে। মাকে মনে হলেই খুব কান্না পেত। মনে হতো ছেলেদের বড় করে দিয়ে মায়ের দায় শেষ হয়ে যায়নি। মা শেষ দিন পর্যন্ত তাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন, তাদের বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যদোষেই হোক বা আমাদের কর্মদোষেই হোক, আমরা কর্মস্থলে যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, মা একলা পড়ে যান। মা একলা পড়ে যান। আমার ছোট বোনটাই মায়ের কাছে ছিল। সেও চাকরি করতো স্কুলে। তো মা সারাদিন রাত কেবল আমার এই বড়দার কথাই বলতেন, মেজদার কথাই বলতেন, ছোটদার কথাই বলতেন। তারা যে যার কর্মক্ষেত্রে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, আসা যাওয়ার সময় কম পেতেন, মায়ের সঙ্গে দেখা কমই হতো। তাই কষ্টটা মায়ের ছিলই। সেই কষ্টটা মা বুকে চেপে রাখতেন। এই চেপে রাখতে রাখতে খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। মা, আমার বাবা চলে গেছেন 1971 সালে। তখন থেকে মা আতপ সন্ধক খেতেন। আমরা অনেক চেষ্টা করেছি, মাকে অনেক বুঝিয়েছি, ডাক্তারবাবুকে এনে ডাক্তারবাবুও বুঝিয়েছেন যে এখন কিছু হয় না, আপনি না খেলে তো বাঁচবেন না। কিন্তু উনি বলেছেন না, আমাদের বাড়িতে এটা চলে না, চলেনি, আমি দেখেছি। আমি সে বাড়ির নিয়ম পাল্টাতে পারবো না। তাই মায়ের শরীরে কিছুই ছিল না। উপোসের পর উপোস, দিনের পর দিন। রাতে মা শুধু একটু খই আর একটু দুধ খেতেন। তার সঙ্গে কোনোদিন হয়তো কলাটা জুটত, মিষ্টিটা জুটত, কোনোদিন জুটত না। আমরা দুটি বোনই আমাদের কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত ছিলাম। বোন যদিও বা দিনের শেষে আসতো বাড়িতে, সন্ধেবেলা ঢুকতো, মিষ্টিটা বাজারটা করে আনতো। আমি তো সপ্তাহে একদিন আসতাম। ফলত আমরা মায়ের যত্ন নিইনি, স্বীকার করা ভালো, নিতে পারিনি। আজকে পারিনি বলে হয়তো নিজেকে খানিকটা পিঠ বাঁচাচ্ছি, কিন্তু সেটা ঘটনা নয়। ঘটনা সত্যিই আমরা নিইনি। আমরা বুঝিনি মা এতটা দাদার জন্যে কাতর, বড়দার জন্যে কাতর। প্রতিটি ছেলে মেয়েকে মা লেখাপড়া শিখিয়েছেন, মা নিজে শিখিয়েছেন। আমাদের কোনোদিন কোনো মাস্টারমশাই ছিল না, কোনোদিন কোনো দিদিমণির কাছে আমরা পাঠ নিইনি। যা নিয়েছি সব মায়ের কাছে। আর দাদারা, আমাদের তো দাদারা ছিলেন ওপরে, দাদাদের তো শুধুই মা। বাবা বাইরে চাকরি করতেন, ফলে সংসারের কর্ণধারও মা, সংসারে কষ্ট পাওয়ার অধিকারিণীও মা। সেই মাকে আজকে স্মরণ করলাম। স্মরণ আমার প্রতিদিনই থাকে, তবু আপনাদের সঙ্গে একটু আমার স্মরণটা
বরণ করে নিলাম, ভাগ করে নিলাম। সমব্যথী হবার জন্য আপনাদের কাছে আমি আমার এই কথাগুলো বললাম, যে আপনারা যদি মনে করেন ভালো লেগেছে তাহলেও বলবেন, ভালো না লাগলেও বলবেন। সমালোচনা অবশ্যই কাম্য। আমি একটা আপনাদের তরফ থেকে উত্তর চাই, সেই উত্তরের প্রতীক্ষায় রইলাম। নমস্কার, আমার নাম রমা চট্টোপাধ্যায়।